আসসালামু আলাইকুম। ঢাকা উইমেন কলেজের মার্কেটিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিপূর্বে বাজারজাতকরণ নীতিমালা 2 এই কোর্সের, যেটা কোর্স কোড 23-23-01, একটা ক্লাস পেয়েছ। আজকে ওই দ্বিতীয় চ্যাপ্টারের থেকেই দ্বিতীয় লেকচার শুরু করছি, যেটা বাজারজাতকরণ চ্যানেল। আমরা প্রথম ক্লাসে জেনেছি চ্যানেল কি, চ্যানেলের গুরুত্ব। আজকে আমরা দুইটা বড় প্রশ্ন আলোচনা করব এখানে। একটা হচ্ছে বন্টন প্রণালীর কার্যাবলী বা বাজারজাতকরণ প্রণালীর কার্যাবলী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বন্টন প্রণালী বা বাজারজাতকরণ প্রণালী নির্বাচনের বিবেচ্য বিষয়। তো চলো আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। প্রথমত বন্টন প্রণালীর কার্যাবলী। আসলে আমরা প্রথম ক্লাসে জেনেছি যে বাজারজাতকরণ প্রণালী বা বন্টন প্রণালী হচ্ছে এমন একটি পথ যেখানে যে পথের মাধ্যমে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে, যাদেরকে মধ্যস্থকারী বলা হয়, তাদের মাধ্যমে ক্রেতার হাতে পণ্য পৌঁছিয়ে দেয়। তো এই পথের মধ্যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে, তাদের সামগ্রিক কার্যাবলীকেই আসলে বন্টন প্রণালীর কার্যাবলী বলা হয়ে থাকে। যদি আমরা সহজ কথায় বুঝি, বন্টন প্রণালীর পথে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যাবলীকেই বন্টন প্রণালীর কার্যাবলী বলা হয়ে থাকে। আসলে বাজারজাতকরণের বন্টন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো উৎপাদনকারীর পণ্য সঠিকভাবে বন্টন না হয়, তাহলে বাজারজাতকরণ কার্যক্রম ব্যাহত হয়। তো এই বন্টন প্রণালীর কিছু কাজ রয়েছে, যে কাজগুলোকে 8টি ভাগে ভাগ করা হয়েছে বা পয়েন্টে উল্লেখ করা হয়েছে। তো আমরা প্রথমত বন্টন প্রণালীর কার্যাবলীর প্রথম যে পয়েন্টে রয়েছে তথ্য সরবরাহ, এটা নিয়ে আলোচনা করব। তথ্য সরবরাহ হচ্ছে এমন একটি বিষয়, সাধারণত ক্রেতা সংক্রান্ত যে তথ্যগুলো বাজারজাতকারীর প্রয়োজন হয়, ক্রেতার চাহিদা, পছন্দ, ক্রেতা কোন ধরনের পণ্য চাচ্ছে, কোন আকারে চাচ্ছে, কোথায় চাচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত বন্টন প্রণালীর সদস্যরা বা বন্টন প্রণালীর মাধ্যমে উৎপাদনকারী পেয়ে থাকে, বা এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো বন্টন প্রণালীর সংগ্রহ করা বন্টন প্রণালীর অন্যতম কাজ হিসেবে বিবেচিত হয়। 2 নম্বর পয়েন্ট রয়েছে প্রসারমূলক কার্যক্রম। আমরা জানি উৎপাদন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রমের মধ্যে প্রসার কার্যক্রম একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তো এই প্রসারমূলক কার্যক্রম, প্রসারে আবার অনেকগুলো ভাগ রয়েছে, যে উপাদান রয়েছে, যে উপাদানগুলোকে আমরা প্রসার মিশ্রণ হিসেবে বলে থাকি, যেমন বিজ্ঞাপন, ব্যক্তি বিক্রয় বিষয়, গণসংযোগ, প্রত্যক্ষ বাজারজাতকরণ। এই সামগ্রিক বিষয়গুলিকে আমরা প্রসারমূলক কার্যক্রম হিসেবে অভিহিত করি। এই প্রসারমূলক কার্যক্রমগুলোও কিন্তু বন্টন করে থাকে, বা বন্টনের মাঝে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো উৎপাদনকারীর পক্ষেই একটা মার্জিনের বিনিময়, মানে তার পণ্যটা উৎপাদনকারী পণ্যটা বিক্রয় করলে যে লাভ হবে বা মার্জিন হবে, সেই মার্জিনের বিনিময়ে এই প্রসারমূলক কার্যক্রমগুলো করে থাকে। এটা বন্টনের সদস্যই করে থাকে। অতএব আমরা প্রসারমূলক কার্যক্রমকেও বন্টন প্রণালীর অন্যতম কাজ হিসেবে বিবেচিত করতে পারি।
তৃতীয় যে পয়েন্টে রয়েছে যোগাযোগ স্থাপন। সাধারণত যোগাযোগ স্থাপন বলতে যে এক্ষেত্রে বন্টনের সদস্যরা ক্রেতাদেরকে খুঁজে বের করে একটি সম্পর্ক স্থাপন করে, মানে কোথায় নতুন পণ্য বা যে চালু পণ্য আছে সেই পণ্যগুলোর ক্রেতা কোথায় আছে সেই পণ্যগুলো খুঁজে বের করার কাজ কিন্তু এই বন্টনই করে থাকে। অতএব ক্রেতা ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপনের কাজটাও বন্টন করে থাকে বলে আমরা এটা বলতে পারি। চতুর্থ যে পয়েন্টে রয়েছে ক্রেতা চাহিদার সামঞ্জস্য বিধান। এটা একটি ক্রেতা চাহিদার সামঞ্জস্য বিধান। এই পয়েন্টটি একটি গুরুত্বপূর্ণ, যেটা আমরা বলতে পারি যে ক্রেতাদের চাহিদা কি, সেই চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা, এটা বন্টনের কাজ, অন্যতম কাজ। যেমন ক্রেতাদের কোথায় চাহিদা রয়েছে সেই চাহিদার সাথে সমন্বয় সাধন করে যোগানটাও নিশ্চিত করা, সেটা বন্টন প্রণালী সদস্যরা বা বন্টন প্রণালী করে থাকে। 5 নম্বর হচ্ছে সমঝোতা। সমঝোতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত পণ্যের মূল্য ও অন্যান্য কার্যাবলী বা অন্যান্য শর্তাবলী, পণ্যের মূল্য বা অন্যান্য শর্তাবলী সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার সাথে একটি সমঝোতা স্থাপনের কাজও বন্টন প্রণালীর সদস্যরা করে থাকে ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 6 নম্বর যে বিষয়টা রয়েছে বস্তুগত বন্টন। বন্টন প্রণালীর সদস্যদের বা বন্টন প্রণালীর কার্যাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে সেটা হলো বস্তুগত বন্টন। অর্থাৎ একটি পণ্য যে পথে ক্রেতার হাতে পৌঁছায় সেই পথের মাধ্যমে বস্তুগত পণ্যের বস্তুগত যে বিষয়টা রয়েছে সেটা স্থানান্তরিত হয়। অর্থাৎ বন্টন প্রণালী ক্রেতার বস্তুগত বন্টন নিশ্চিত করে। অর্থাৎ এক স্থান থেকে উৎপাদনকৃত স্থান হতে সেটা ফিজিক্যালি পণ্যটা ক্রেতার হাতে পৌঁছিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ কাজটা এই বন্টন প্রণালী করে থাকে। সেটা পরিবহনের মাধ্যমে হতে পারে, বা যদি নির্দিষ্ট স্থানে গুদামজাতকরণ করে রেখে সেটা আবার পরিবহনের মাধ্যমে ক্রেতার হাতে পৌঁছিয়ে দেওয়ার কাজটা বন্টন প্রণালীর সদস্যরা করে থাকে। 7 নম্বর হচ্ছে অর্থ সংস্থান। এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত অপেক্ষাকৃত ছোট উৎপাদনকারী যারা কিনা পণ্য উৎপাদন করার সময় তাদের আর্থিক সমস্যা দেখা দিতে পারে, আর্থিক স্বল্পতার জন্য তাদের উৎপাদন কার্যক্রমে সমস্যা হতে পারে। এক্ষেত্রে বন্টনের সদস্যরা অগ্রিম টাকা প্রদান করে এই সমস্ত উৎপাদনকারীদেরকে, এবং অগ্রিম টাকা ব্যবস্থা করে বা অর্থ সংস্থানের ব্যবস্থা করে উৎপাদন কার্যক্রমটা গতিশীল রাখতে সহায়তা করে। অর্থাৎ অর্থ সংস্থানও করে থাকে বন্টনের সদস্যরা। বন্টনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো উৎপাদনকারীদেরকে অর্থ সংস্থান করা। সবশেষ এবং গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট রয়েছে ঝুঁকি বহন। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বন্টন প্রণালী উৎপাদনকারীর পক্ষে বিভিন্ন ধরনের ঝুঁকি বহন করে। যেমন পণ্য পরিবহনের মাধ্যমে যখন ক্রেতার হাতে পৌঁছায় সেই সময় ঝুঁকি থাকে, পণ্যটা নষ্ট হয়ে যেতে পারে, এই ঝুঁকি বহন করে। আবার মৌসুমী পণ্য বা পচনশীল পণ্য যেগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যায় সেই সমস্ত পণ্য গুদামজাতকরণ করে ঝুঁকি বহন করে। আবার মৌসুমী পণ্য যেটা পচনশীল বা পচে যায় সেটা এক মৌসুম থেকে অন্য মৌসুমে ভোগ করার জন্য গুদামজাত করে সেটা পচনের হাত থেকে রক্ষা করে। মোট কথা আমরা যদি বলতে যাই যে উৎপাদনকারীর পক্ষে আসলে বন্টনের সদস্যরা বা বন্টন প্রণালী তথ্য সরবরাহ, প্রসারমূলক কার্যক্রম, যোগাযোগ স্থাপন, ক্রেতা চাহিদার সামঞ্জস্য বিধান, সমঝোতা তৈরি, বস্তুগত বন্টন, অর্থ সংস্থান ও ঝুঁকি গ্রহণ অত্যন্ত এই যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতার সহিত এই বিষয়গুলো কাজ বন্টনের সদস্যরাই করে থাকে।
তো আমরা আসলে এটা বড় প্রশ্ন হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা 10 নম্বর প্রশ্ন হতে হবে, বড় প্রশ্ন হলেও আমার মনে হয় না যে খুবই একটা কঠিন প্রশ্ন। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা ফোন করে আমার সাথে কথা বলে নিতে পারো। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, বন্টন প্রণালী নির্বাচনের বিবেচ্য বিষয়। তো আমরা যেটা আলোচনা করলাম, বন্টন প্রণালী কাজ যেমন গুরুত্বপূর্ণ, তো একজন উৎপাদনকারীর পক্ষে বন্টন প্রণালীর সদস্যদের বা কি ধরনের বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করবে সেটা নির্বাচন করার সময় কিছু কিছু বিবেচ্য বিষয় থাকে, যে বিবেচ্য বিষয়গুলো মাথায় রেখেই বন্টন প্রণালীর সদস্যদের নির্বাচন করে থাকে। যেমন অর্থাৎ বন্টন প্রণালী নির্বাচন করার সময় কিছু কিছু ফ্যাক্টর থাকে যে এইগুলোকে বিবেচনা করলেই উৎপাদনকারীর পক্ষে বন্টন প্রণালীর জন্য যে যে বিষয়ে তার দরকার সেটা তার পক্ষে নেওয়া সম্ভব হয়। যেমন প্রথমত বাজার বিবেচনা, 1 নম্বর পয়েন্টে আছে বাজার বিবেচনা। আমরা বাজারজাতকরণের ক্ষেত্রে বাজার কাকে বলে আমরা জানি, তো আমি আবারও বলছি, সাধারণত অর্থনীতিতে বাজার বলতে এক ধরনের বোঝায়, আর বাজারজাতকরণের ক্ষেত্রে বাজার কিন্তু অর্থনীতির ক্ষেত্রে আমরা বাজার বলতে একটি নির্দিষ্ট জায়গাকে বুঝি যেখানে ক্রেতা বিক্রেতাদের মাধ্যমে দর কষাকষির মাধ্যমে পণ্যদ্রব্য বিক্রয় হয়। আর বাজারজাতকরণের দৃষ্টিকোণ থেকে বাজার কিন্তু কোনো জায়গাকে বোঝানো হয় না। আসলে বাজার হচ্ছে বাজারজাতকরণ দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে বোঝায়। অতএব বাজার বিবেচনা যদি বলি, তো এখানে কোন ধরনের ক্রেতা রয়েছে বা ক্রেতাকেই বিবেচনা করতে হবে, কি ধরনের ক্রেতা রয়েছে, ক্রেতা গোষ্ঠী রয়েছে, বাজার বিবেচনার মধ্যে আমাদের সেই বিষয়গুলো কিন্তু চলে আসবে। 1 নম্বর বাজার বিবেচনার পয়েন্ট রয়েছে ক্রেতার সংখ্যা, অর্থাৎ বাজার বিবেচনা বা ক্রেতা বিবেচনা করতে গেলে ক্রেতার সংখ্যাকে বিবেচনায় নিয়ে বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করতে হয়। ক্রেতার সংখ্যা যদি কম হয় তাহলে সাধারণত উৎপাদনকারী প্রতিষ্ঠান সরাসরি পণ্য বিক্রয় করে থাকে, অথবা সংক্ষিপ্ত বন্টন প্রণালী নিতে পারে। যেমন উৎপাদনকারীর থেকে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য 1 জন বা 2 জন মধ্যস্থকারী নিতে পারে। আর যদি ক্রেতার সংখ্যা অসংখ্য হয়, যেমন বিপুল পরিমাণ ক্রেতার সংখ্যা হয়, তাহলে কিন্তু সে সরাসরি বাজারজাতকরণে যায় না বা বন্টন প্রণালী সংক্ষিপ্ত করে না, সে বৃহৎ বন্টন প্রণালী নির্বাচনকারী, সেই বৃহৎ বন্টন প্রণালী নির্বাচনের মাধ্যমে ক্রেতার হাতে পণ্য পৌঁছে দিতে আগ্রহী হয়। খ নম্বর রয়েছে ক্রেতার অবস্থান। এক্ষেত্রে বাজার বিবেচনার আরেকটা পয়েন্ট রয়েছে ক্রেতার অবস্থান। ক্রেতা যদি একটি নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে, তাহলে বাজারজাতকারী সেখানে নিজস্ব বিপণী বা শোরুমের ব্যবস্থা করে পণ্য বন্টন করে থাকে। আর যদি সারা দেশে ছড়িয়ে থাকে তাহলে সে বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করে তাদের মাধ্যমে পণ্য বন্টন করে থাকে। গ নম্বরে হচ্ছে এখানে রয়েছে যেটা অর্ডারের পরিমাণ। গ নম্বর হচ্ছে অর্ডারের পরিমাণ। সাধারণত এটাও ক্রেতা বিবেচনার মধ্যেরই একটা পয়েন্ট, অর্ডার পরিমাণ। ক্রেতা যদি একসাথে বেশি পরিমাণ অর্ডার দেয়, সেক্ষেত্রে বাজারজাতকারী পণ্য তার নিজের কর্মী বাহিনীর মাধ্যমে বন্টন করে থাকে। আর অর্ডার যদি ছোট ছোট হয় তাহলে সে বন্টন প্রণালী সদস্য বা আলাদা বন্টন প্রণালী নির্বাচন করতে আগ্রহী হয়। ঘ নম্বর হচ্ছে ক্রেতার ক্রয় অভ্যাস। এক্ষেত্রে ক্রেতার ক্রয় অভ্যাস বলতে ক্রেতা পণ্য ক্রয়ের সাথে সাথে যদি কোনো অতিরিক্ত সুবিধা বা অতিরিক্ত সুবিধা চায় বা অতিরিক্ত সুবিধা প্রত্যাশা করে, সেক্ষেত্রে সাধারণত উৎপাদনকারী নিজস্ব কর্মী বাহিনী নিয়োগের মাধ্যমে সেই পণ্য বন্টন করে থাকে। আর যদি অতিরিক্ত প্রত্যাশা বা চাহিদা না থাকে তাহলে সাধারণত বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করে পণ্য বন্টন করে থাকে। তো বাজার বিবেচনার 4টা পয়েন্ট আমরা আলোচনা করলাম। দ্বিতীয় নম্বর হচ্ছে পণ্য বিবেচনা। যে পণ্য বিবেচনায় যে বিষয়গুলো রয়েছে, যে পণ্যটা
আহ, যে পণ্যটা বন্টন করা হবে বা বাজারজাত করা হবে, ক্রেতার হাতে পৌঁছিয়ে দেওয়া হবে, সেই পণ্যর বৈশিষ্ট্য সম্পর্কে যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই পয়েন্ট আকারে চলে আসছে এখানে। 1 নম্বর আমরা আলোচনা করব বাজার বিবেচনা, 2 নম্বর পণ্য বিবেচনা, 2 নম্বর পণ্য বিবেচনার ক নাম্বার হচ্ছে একক প্রতি মূল্য। সাধারণত দেখা যায় যে কোনো কোনো পণ্যের একক প্রতি মূল্য যদি বেশি হয়, সেক্ষেত্রে বাজারজাতকারী বন্টন প্রণালীর সদস্য নির্বাচন না করে নিজেই সেটা বন্টন করে থাকে। আর যদি একক প্রতি মূল্য কম হয়, সেক্ষেত্রে বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করে থাকে। খ নাম্বার হচ্ছে আকার ও ওজন। যদি পণ্যের আকার ও ওজন বেশি হয়, সেক্ষেত্রে বাজারজাতকারী নিজেই বন্টন করে। আর যদি আকার ও ওজন কম হয়, ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করে থাকে। তাই পণ্য বিবেচনার তৃতীয় যে বা গ নাম্বার যে পয়েন্ট রয়েছে পচনশীলতা। সাধারণত পচনশীল পণ্যের ক্ষেত্রে দ্রুত বন্টন করার বিষয় হয়, এবং এই ক্ষেত্রে পচনশীলতার ক্ষেত্রে দ্রুত বন্টন করা প্রয়োজন হয়, এবং এক্ষেত্রে অনেক সময় বাজারজাতকারী নিজেই পণ্যটা বন্টন করে থাকে বা দ্রুত ক্রেতার হাতে পৌঁছে দিতে আগ্রহী হয়। ঘ নম্বর যে রয়েছে কারিগরি প্রকৃতি। অনেক পণ্যগুলো আছে, যেমন বিশেষ করে ইলেকট্রনিক্স যে পণ্যগুলো রয়েছে, এই পণ্যগুলো বিক্রয়ের পরে ক্রেতাদের কারিগরি সহায়তার প্রয়োজন হয়, এবং ক্রেতাদের পণ্য ব্যবহার বিধি জানার বিষয় থাকে। আবার অনেক ভোগ্য পণ্য রয়েছে, যেমন ঔষধ জাতীয় যে ভোগ্য পণ্য রয়েছে, এই সমস্ত পণ্যগুলো ব্যবহার বিধি জানার প্রয়োজন হয়। এক্ষেত্রে উৎপাদনকারী তার বন্টনের ব্যবস্থা নিজেই নিয়ে থাকে। এক্ষেত্রে সে বন্টন প্রণালীর সদস্য নির্বাচন না করতে পারে। তো আমরা দ্বিতীয় যে বিষয়টা রয়েছে বন্টন প্রণালীর নির্বাচনী বিবেচ্য বিষয়, দ্বিতীয়টা পণ্য বিবেচনার 4টি বিষয় আলোচনা করলাম। তৃতীয় যে বিষয় রয়েছে কোম্পানি বিবেচনা, অর্থাৎ যে কোম্পানি বন্টন প্রণালী নির্বাচন করবে, সেই কোম্পানির বিষয়ে 4টি বিষয় রয়েছে। এই 4টি বিষয় বিবেচনা করে বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করা হয়ে থাকে। ক নম্বর রয়েছে কোম্পানির আর্থিক অবস্থা। কোম্পানির আর্থিক অবস্থা যদি ভালো হয়, তাহলে সাধারণত বন্টন প্রণালীর সদস্য সে নির্বাচন করে না। তার কারণ বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করলে তাকে একটা মার্জিনের সুবিধা দিতে হয়, যে আর কোম্পানির আর্থিক অবস্থা যদি ভালো হয়, তাহলে সে নিজস্ব কর্মী বাহিনী বা বিক্রয় কর্মীর মাধ্যমে তার পণ্য বন্টনের ব্যবস্থা করে থাকে। খ নম্বর আছে কোম্পানির সুনাম। কোম্পানির সুনাম যদি ভালো থাকে, এক্ষেত্রে বন্টন প্রণালী সদস্য নির্বাচন করার সুবিধা হয়। অর্থাৎ যে কোম্পানির সুনাম ভালো থাকে, সেই কোম্পানির পণ্য বন্টন করতে বন্টনের যে সদস্য আছে তারা আগ্রহী হয়, তার কারণ ওই পণ্য ক্রেতাদের কাছে সমাদৃত হয় এবং তারা ভালো মুনাফা করতে পারে। গ নম্বর আছে নিয়ন্ত্রণের ইচ্ছা। অনেক সময় পণ্য বন্টন করলেও কিছু পণ্য আছে, যে পণ্যগুলো উৎপাদনকারী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বন্টন করতে চায় বা নিয়ন্ত্রণ করতে চায়, যখন খুশি ক্রেতার হাতে পৌঁছে দিতে চায়, বা তারা নিয়ন্ত্রিতভাবে ক্রেতার হাতে পণ্য পৌঁছে দিতে চায়। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত বন্টনের কাজটা উৎপাদনকারী নিজেই হাতে রাখে, তারা বন্টন প্রণালীর সদস্য এক্ষেত্রে নির্বাচন করে না। আর ঘ নম্বর যেটা রয়েছে ব্যবস্থাপনা যোগ্যতা, কোম্পানির ব্যবস্থাপনা যোগ্যতা। আমরা কোম্পানির বিবেচনার ঘ নম্বর মানে 4 নম্বর পয়েন্টে এসেছি, যে ব্যবস্থাপনা যোগ্যতা হচ্ছে যে কোম্পানিটা পণ্য বাজারজাত করবে, সেই কোম্পানির ব্যবস্থাপনা যোগ্যতা যদি অপেক্ষাকৃত দুর্বল হয়, তাহলে তারা বন্টনের ঝামেলাটা নিজে নিতে চায় না, বন্টন প্রণালীর সদস্যদের উপরেই এটা দিয়ে দেয়। আর যদি ব্যবস্থাপনা ভালো থাকে, তাহলে তারা হয়তো বন্টনের ব্যবস্থা নিজেই রাখতে পারে। অতএব আমরা দেখছি যে বন্টনের নির্বাচনে বিবেচ্য বিষয় একটা গুরুত্বপূর্ণ, যেহেতু বন্টন গুরুত্বপূর্ণ, বন্টনের কাজ গুরুত্বপূর্ণ,
বন্টনের কাজটা সঠিকভাবে সমাধান করতে হলে বন্টন প্রণালীর সদস্য নির্বাচন করা গুরুত্বপূর্ণ। এখানে আমরা বন্টন প্রণালী নির্বাচনের 3টি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। বাজার বিবেচনা, পণ্য বিবেচনা, কোম্পানি বিবেচনা, মধ্যস্থকারী কোম্পানি বিবেচনা পর্যন্ত আলোচনা হয়েছে। 4 নম্বর যেটা মধ্যস্থকারী বিবেচনা, অর্থাৎ বন্টন প্রণালীর নির্বাচনের শেষ ধাপে যাদেরকে আমরা নির্বাচিত করব সেই